হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরবি টক। লেটস লার্ন টুগেদার, লেটস গো টুগেদার। তাহলে আজকেই ওয়েবসাইটে পাবলিশড হয়ে গেল দুটো এক্সামের নোটিফিকেশন বেরিয়ে গেল, ঠিক আছে। তো তোমরা অলরেডি হয়তো দেখে নিয়েছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল এই দুটোর এক্সামের সার্কুলেশন বেরিয়ে গেছে, মানে ঘন্টি বেজে গেছে। এবার তোমরা রেডি হয়ে যাও, যাদের তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে আসার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করছো, অপেক্ষা করে আছো, তোমাদের জন্য কিন্তু এই একটা সুযোগ। সাব ইন্সপেক্টর আমরা যে 2020 নোটিফিকেশন ছিল সেখানে সেই প্রসেসে এগিয়ে আজকে আমরা ট্রেনিং করছি। সো প্রায় 4 বছর পরে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে, ভ্যাকান্সি খুবই কম। সো তোমরা জান প্রাণ দিয়ে লেগে পড়ো, কম্পিটিশন খুব টাফ হতে চলেছে। বাট চাকরি তোমাদের যদি পেতেই হয় তাহলে এটাই বলবো একটা সুযোগ, অপরচুনিটি, এরপরে হয়তো নাও পেতে পারো, ঠিক আছে। চলো, দুটো নোটিফিকেশন বেরিয়েছে, সেই নোটিফিকেশনটাকে ডিটেলটা দেখে নিচ্ছি, ঠিক আছে। কী কী চেঞ্জ হয়েছে, নতুন কী নতুনত্ব এসেছে পরীক্ষাগুলোতে, সেগুলো আগে দেখে নিচ্ছি, ওকে। সো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে তার নোটিফিকেশন যে পেজটা সেটা আমি এখন ওপেন করে রেখেছি। তো দেখতে পাচ্ছ এখানে ইনফরমেশন টু দ্য অ্যাপ্লিক্যান্ট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে। তো আজকের ডেটেই বেরিয়েছে। আর একবার দেখো ভ্যাকান্সি যেটা রয়েছে না, এখানে মোটামুটি খারাপ নয়। টোটাল যে ভ্যাকান্সি সেটা প্রায় 10,255, ঠিক আছে। এটা মানে প্রফেশনাল, বাড়তেও পারে কমতেও পারে, বাট আমরা এই ভ্যাকান্সিটা ধরেই চলবো, তাই না। সো মোটামুটি মেল ভ্যাকান্সি রয়েছে 7,228, ফিমেল রয়েছে 3,027। খারাপ নয়, ভ্যাকান্সিটা বেশ বড় সড়ো। তো বাদ বাকি এখানে দেখো ইউআর ক্যাটাগরি মানে যেমন থাকে, মানে ওই কাস্ট ওয়াইজ যেভাবে ভাগ করে দেওয়া থাকে সেগুলো রয়েছে। তার সাথে এখানে এনবিএ এবার হোমগার্ডের জন্য আলাদা করে ভ্যাকান্সি রয়েছে, আর সিভিক ভলান্টিয়ারের জন্য রয়েছে, মানে যেটা ট্রেডিশনালি থাকে, ঠিক আছে। সো নাম্বারটা কিন্তু খুব একটা খারাপ না, 576, ফিমেলদের জন্য 240। আর এই যে মানে ভ্যাকান্সিটা না, এটা কিন্তু মানে ফিল আপই হয় না, কারণ সিভিক ভলান্টিয়ার পোস্টে পাস করতেই পারে না এমন থাকে, ঠিক আছে। আর কাট অফ খুবই কম যায়। সো এখানে একটা বড় সড়ো সুযোগ রয়েছে এই পোর্শনটার জন্য যারা সিভিক ভলান্টিয়ার হিসেবে রয়েছে। বাদ বাকি যেমন থাকে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, তাদের জন্য কিন্তু সিভিক ভলান্টিয়ারদের জন্য রয়েছে। দেখো মোটামুটি 216, মানে ভালো। এই ভ্যাকান্সিটা ফিলই হয় না, ঠিক আছে। সো তোমরা যারা দাদারা বা ভাইরা যারা সিভিক ভলান্টিয়ার হিসেবে রয়েছো, তোমার জন্য একটা বড় সড়ো সুযোগ রয়েছে, চাকরিটা তোমরা বছর পেয়ে যেতে পারবে, ওকে। সো এইগুলো ভ্যাকান্সি টেবল তোমরা দেখে নিয়েছো আশা করি সবাই। আর এরপরে দেখো এখানে আমরা জানি যে এটার বাদ বাকি যা এখানে দেওয়া থাকে ডিটেলস সেটা রয়েছে। এলিজিবিলিটি অফকোর্স এটা 10 পাস, মানে ক্লাস 10 কোয়ালিফিকেশন লাগবে, আর এজ হচ্ছে 18। সো এটা তোমরা সবাই জানো। বাদ বাকি এটার যে সিলেবাস রয়েছে না, এক্সাম দেখো কোথায় চেঞ্জ হয়েছে, কোথাও কি চেঞ্জ হয়েছে। আচ্ছা সেটার আগে বলছি যে দেখো ফিজিক্যাল মেজারমেন্ট যেটা হয় সেটা মেলদের জন্য এটা মানে কমন যা ছিল তাই রয়েছে, তোমরা একবার দেখে নাও, ঠিক আছে। ওই মোটামুটি হাইট ওয়েট যা হয় সেই হিসাবেই রয়েছে 167, আর গোর্খাদের জন্য 160। বাদ বাকি যারা ফিমেল রয়েছে তাদের 160, গোর্খা হলে 152। আর যারা থার্ড জেন্ডার রয়েছে, এটা দেখো থার্ড জেন্ডার যারা রয়েছে না, তো ওদের জন্য কিন্তু বেশ মানে হাইটের ভালোই ছাড় রয়েছে, 163। ওরা সাধারণত হাইট একটু বেশি হয়, বাট এখানে ভালোই ছাড় রয়েছে 163। সো এগুলো তোমরা দেখে নাও। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা রয়েছে সেটা তোমরা জানো যে 1600 মিটারের রান হয় একটা, সেটা তো অবশ্যই আছেই ছেলেদের জন্য। আর টাইম কিন্তু 6 মিনিট 30 সেকেন্ড, মানে 6.5 মিনিট রয়েছে। এটা কিন্তু কমেনি, অনেকে বলেছিল যে 6 মিনিট 15 সেকেন্ড হয়ে যাবে, সেটা কিন্তু হয়নি। আর ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান রয়েছে, আর টাইম হচ্ছে 4 মিনিট। এটা সম্ভবত হ্যাঁ 4 মিনিটই ছিল, যাই হোক। আর সিমিলারলি থার্ড জেন্ডারদের জন্য রয়েছে 800 মিটার রান, ওকে, 3.5 মিনিট সময়, কারণ ওদের ফিজিক্যাল এফিসিয়েন্সি বেশি থাকে, তাই ওদের টাইমটা কিন্তু মানে ফিমেলদের থেকে কিন্তু কম রয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা এবার যারা ইভেন্ট রয়েছে মেলদের জন্য 800, এটা কী দিয়েছে, ও এটা হচ্ছে এক্স সার্ভিসম্যান অফ 35 ইয়ার্স অফ এজ উইথ দ্য ফলোয়িং। মেলদের জন্য 800 মিটার রান, আর টাইম হচ্ছে 3.5 মিনিট, আর ফিমেলদের জন্য 800 মিটার রান 4.5 মিনিট, ওকে। তো এগুলো গেল। এবার দেখো যেটা চেঞ্জ হয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট। এইখানে কিন্তু আমাদের আগে কী ছিল যে একটা প্রথমে প্রিলিমিনারি হতো, তারপর পিএমটি পিইটি হতো, তারপর মেন্স হতো, তারপর ইন্টারভিউ হতো। তো এইখানে একটা বড় সড়ো চেঞ্জ কিন্তু এবছর করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যারা তোমাদের জন্য একটা জানি না পজিটিভ না নেগেটিভ, তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে এটা পজিটিভ না নেগেটিভ হলো যেটা করেছে। সেটা হলো রিটেন এক্সাম। দেখো এইখানে 1 মিনিট দেখাচ্ছি, এই দেখো এখানে The post of constable in West Bengal Police shall be filled up on the basis of written examination followed by
ঠিক আছে, একটা রিটেন এক্সামিনেশন হবে ফলোড বাই পিএমটি আর পিইটি যেটা হয়, ঠিক আছে, অ্যান্ড দেন ইন্টারভিউ। দেখতে পাচ্ছ, তার মানে কী দাঁড়ালো ব্যাপারটা, এইখানে একটা রিটেন এক্সাম হবে, ওকে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হয় সেটা হবে, এবং তারপরে হবে ইন্টারভিউ। এই 3টা স্টেপ, অর্থাৎ মেন্স যে এক্সামটা হতো সেটা কিন্তু এখানে এখন উঠিয়ে দিল। তো এটা কারো ক্ষেত্রে পজিটিভ হতে পারে, কারো ক্ষেত্রে নেগেটিভ। আমার তো মনে হচ্ছে এটা নেগেটিভ, কারণ একটা এক্সাম দিয়েছে, ঠিক আছে, দুটো এক্সাম হলে প্রসেসটা মানে অনেক লেন্দি হয়ে যেত, বাট একটু ফিল্টারেশনটা হতো, ঠিক আছে, ফিল্টার হতো ভালো করে। এবার যারা মানে পিলিতে, তো দেখো এমন হবে যে পিলিতে কিন্তু অনেকেই পাস করে যাবে, যেহেতু প্রিলিমিনারি যে সিলেবাসটা রয়েছে, আমি দেখাচ্ছি সিলেবাসটা হচ্ছে এই হলো সিলেবাস, যেটা কমন সিলেবাস হয়। জিএ আর জিকেতে রয়েছে 25 মার্কস, ইংলিশে রয়েছে 10 মার্কস, যেটা আমাদের মেন হতো। এলিমেন্টারি ম্যাথমেটিক্স রয়েছে সেখানে 25 মার্কস, আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস 25 মার্কস, ঠিক আছে। কমন যে একটা কম্পিটিটিভ যে সিলেবাস হয় সেটাই রয়েছে এখানে। সো এখানে কিন্তু অনেক ভালো ভালো লেভেলের স্টুডেন্ট, তারা কিন্তু ভালো স্কোর করে এখান থেকে কাট অফ মানে অনেক হাই করে দেবে, এবং তারপরে এরা কিন্তু ফিজিক্যালে গিয়ে টিকতে পারবে না। আর এই জন্য কিন্তু যারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করতো না, যারা মোটামুটি কনস্টেবল জবটা পাওয়ার জন্য হয়তো জান প্রাণ দিয়ে চেষ্টা করছে, তারা কিন্তু ছিটকে যেতে পারে, কেন কি না কম্পিটিশন খুব বেশি আর এক্সাম সবাই দেবে। সো এটা আমার ক্ষেত্রে আর এটা হয়েছে, ঠিক আছে, বাট যদি পিএমটি পিটিটাকে মাঠটাকে আগে নিয়ে যেত তাহলে হয়তো ভালো হতো। তাহলে কি, যারা ফিজিক্যালি স্ট্রং, যারা মেন্টালি প্রিপেয়ার রয়েছে এই ইয়েতে চাকরি করার জন্য, তারা কিন্তু পরে এক্সাম দিয়ে ইজিলি পেতে পারতো। বাট এইখানে যেহেতু টপ র্যাঙ্কার যারা, তারা এক্সাম দিচ্ছে, সো কাট অফ বেশি হবে, তারা পেয়ে যাবে, কিন্তু মাঠে গিয়ে টিকতে পারবে না। সো এটা একটা ব্যাপার, হয়তো মাঠে টিকলেও তারা কিন্তু থাকবে না, পরবর্তীতে অন্য এক্সাম দিয়ে বেরিয়ে যাবে। তাই যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেটা কিন্তু ফিল নাও হতে পারে, মানে থাকবে না। সো এটা একটা আমার মতে এটা খারাপ একটা দিক। বাকি তোমরা কমেন্ট করে জানাও যে কি মানে ভালো না খারাপ। সো বাদ বাকি যা আছে নোটিফিকেশন তোমরা তো ওয়েবসাইট থেকে দেখে নেবে, পড়ে নিও, এগুলো আমি ডিটেলস বলছি না। এবারে চলে যাচ্ছি যে সাব ইন্সপেক্টরের যে সার্কুলারটা বেরিয়েছে সেটাতে। সো অন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ এটা অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ, ঠিক আছে, ইউবি আর এবি বোথ। তো এইখানে কিন্তু দেখো 2020-তে আমরা অ্যাপ্লাই করেছিলাম, সেই পরীক্ষা দিয়ে আজকে আমরা ট্রেনিং করছি, আজকে প্রায় 4 বছর পর কিন্তু এটা বেরিয়েছে। সেই হিসেবে সাব ইন্সপেক্টরের যে ভ্যাকান্সি লিস্ট দেখো একবার, টোটাল ভ্যাকান্সিটা একবার দেখো, 464, খুবই কম মানে খুবই কম। আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে ইউবি যে রয়েছে, ইউবিতে মেল আর ফিমেল বোথ মিলে টোটাল দেখো 164 প্লাস 100 অর্থাৎ 264। আচ্ছা, আমি যদি ফিমেলটাকে বাদ দিই, মানে কারণ আর্ম ব্রাঞ্চে তো ফিমেল নেই, তো এখানে যদি ফিমেলটাকে বাদ দিই আমি এটাকে, তাহলে মেলের জন্য কতটুকু ভ্যাকান্সি রয়েছে, মাত্র 164, বুঝতে পারছো। আর এবিতে রয়েছে 200, দেখতে পাচ্ছ, মানে ইউবির থেকে এবিতে ভ্যাকান্সি বেশি এবছর। তো জানি না, হয়তো ডিপার্টমেন্টের এবিতে মেন পাওয়ার দরকার সেজন্য করেছে, বাট যাই হোক, ওভারঅল এই হলো ভ্যাকান্সি। মেলদের জন্য ইউবিতে 164, ফিমেলদের জন্য 100, এ দুটোই মেন। আর এবিতে যাদের হাইট রয়েছে তারা তো এইটাতে কম্পিটিশন করতে পারছেই, টোটাল 464টা ভ্যাকান্সি রয়েছে। এবার দেখো, যারা হাইটে মানে 173 সেমি হাইট লাগে সম্ভবত, তো এখানে যারা রয়েছে তারা তো এটাতেও কম্পিট করবে, এটাতেও কম্পিট করবে। বাট যাদের হাইট নেই তারা কি করবে, তাদের জন্য কিন্তু অনলি এই যে ভ্যাকান্সিটা, এটা 164, আমি ছেলেদের কথা বলছি, মেয়েদের কথা বলছি না। তো 164 ভ্যাকান্সিতে ফাইট করা কিন্তু একটা বিশাল টাফ কম্পিটিশন হতে চলেছে। আর এমনিতেই কাট অফ বাড়ছে, সবাই এক্সাম দিচ্ছে। সো এটা একটা মানে চিন্তার বিষয় যে এত কম ভ্যাকান্সিতে তুমি যদি টিকতে চাও, তোমাকে যদি একটা চাকরির তোমার একটা পোস্ট দরকার হয়, তাহলে কিন্তু তোমাকে অনেকটা এফোর্ট দিতে হবে, ঠিক আছে। সো এইগুলো ভ্যাকান্সি চার্ট, এটা দেখে নিলে 464। এবার এখানে কি কোনো চেঞ্জ হয়েছে, চলো একবার দেখি। এগুলো কিছু বলছি না, এগুলো নোটিফিকেশন তোমরা পড়ে নেবে যা যা আছে। এলিজিবিলিটি অবশ্যই গ্র্যাজুয়েশন কোয়ালিফাইড হতে হবে, আর এজ 20, কারণ গ্র্যাজুয়েশন মানে 20 ইয়ার্স হয়ে যায়। অ্যান্ড দেখো, এখানে একটা ব্যাপার রয়েছে, আমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এজটাকে 30 করে দেওয়া হয়েছে কিনা তার কনফার্মেশন দেখো, এখানে পরিষ্কার করে বলা আছে 30 ইয়ার্স, ওকে। সো সবাই কিন্তু এই ডেটের মধ্যে 1/1/2024-এর মধ্যে যাদের 30 ইয়ার্সের মধ্যে রয়েছে, তোমরা কিন্তু উইদাউট রিল্যাক্সেশন অ্যাপ্লাই করতে পারবে। এবং যদি SC ST হয়ে থাকো, তোমরা তো আপার এজ লিমিট যেগুলো হয় 5 ইয়ার আর 3 ইয়ার ওবিসি, সেগুলো পাচ্ছই। সো আপার এজ লিমিট কিন্তু 30 করা হয়েছে, দেখতে পাচ্ছ। সো এটা একটা প্লাস পয়েন্ট। তো যারা গত বছর হয়তো অল্পের জন্য পাওনি গত রিক্রুটমেন্টে, হয়তো এই বছরও তোমাদের হাতে এজ রয়েছে,
তোমরা হয়তো এলিজিবল রয়েছো, সো তারা কিন্তু লাস্ট একটা সুযোগ পাচ্ছ, জান প্রাণ লাগিয়ে দাও এবং চাকরিটা পেতেই হবে। আর বাদবাকি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 35 ইয়ার্স অফ এজ লাগবে, সেটা আলাদা ব্যাপার। যারা ডিপার্টমেন্টে রয়েছে তারাও যদি এক্সাম দেয় তাদের ক্ষেত্রে সেটা, সো আমি এটা ছেড়ে দিচ্ছি। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা বললাম যে ব্যাচেলার্স ডিগ্রি একটা লাগবেই, মানে গ্র্যাজুয়েশন তোমাকে হতেই হবে। হ্যাঁ, তোমরা যদি মানে অ্যাপিয়ারিং হও না, অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনের মার্কশিট বা সার্টিফিকেট শো করতে হয়। সো অ্যাপিয়ারিং হলে তোমরা মনে হয় অ্যাপ্লাই করতে পারবে না, একটু ভেরিফাই করে নেবে। আর যদি মনে হয় যে এক্সামের, আমি বলছি এখানে কী হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা, তোমরা অ্যাপ্লাই করে দেবে। এবার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না, তখন কিন্তু তোমরা কী করবে, এই যে এখানে ডিগ্রিটা চেয়েছে না, এটার মার্কশিট অন্তত তোমরা পেয়ে যাবে। যদি মনে হয় যে পরীক্ষার যে ডিবি হবে তার আগে তোমরা মার্কশিটটা হাতে পেয়ে যাবে, তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবে, তোমরা পারবে, এলিজিবল। যদি তোমাদের এজ এই ডেটের মধ্যে 20 আপ থাকো এবং তোমাদের গ্র্যাজুয়েশন সামনেই এক্সাম, হয়তো ডিভির আগে তোমাদের ভেরিফিকেশনের আগে তোমরা মার্কশিট হাতে অন্তত পেয়ে যাবে, তাহলে তোমরা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে, ইউ আর এলিজিবল। তো অ্যাপ্লাই করে দেবে, বাকি যখন পরে সমস্যা হলে সেটা দেখে নেবে, বাট অ্যাপ্লাইটা তোমরা অ্যাটলিস্ট করে দেবে, ওকে। আর এখানে কী রয়েছে তেমন কিছু নেই। এখানে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে হাইট ওয়েটের রেশিও তোমরা একবার দেখে নাও, এটা যা ছিল তাই আছে, 167 পুরুষদের মানে ছেলেদের ক্ষেত্রে, আর গোর্খাদের ক্ষেত্রে যারা এসটি রয়েছে বা রাজবংশী তাদের ক্ষেত্রে 160 সেমি, আর যারা এবিতে তাদের জন্য 173 সেমি, আর বাদ বাকি এবিতে যারা গোর্খা রাজবংশী তার জন্য 163 সেমি, ওকে। সো এটা তোমরা দেখে নাও। আর যারা ফিমেল রয়েছে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য 160 সেমি হাইট, এটা তোমরা অনেকে জিজ্ঞেস করো, ভালো করে দেখে নাও, 160 সেমি লাগবেই। আর যারা গোর্খা রাজবংশী রয়েছে তাদের কিন্তু 155, সো এটা মাথায় রাখবে। আর ওয়েট দেখে নাও 56, ছেলেদের ক্ষেত্রে 56, এবির ক্ষেত্রে যারা রাজবংশী বা গোর্খা তাদের ক্ষেত্রে 52, আর এখানে আমাদের রয়েছে 60 কেজি ওই এবিতে। বাদ বাকি দেখে নাও তোমরা, ফিমেলদের ক্ষেত্রে 48 কিলো, আর রাজবংশী হলে 45, ওকে। ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে দেখো, তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি হাইট 162 দেওয়া হয়েছে, আর গোর্খা রাজবংশী হলে 157, ওয়েট 51 আর 47। আর যারা এবির জন্য এলিজিবল তাদের ক্ষেত্রে 166 লাগবে, যেটা আমাদের ক্ষেত্রে লাগে 173, আর গোর্খা রাজবংশী হলে 160, ওকে। সো এই হলো মোটামুটি ক্রাইটেরিয়া। আর তারপরে কি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটা তোমরা সবাই জানো যে 800 মিটার রান হয়, এটাতে 3 মিনিট সময় থাকে। আর মেয়েদের ক্ষেত্রে কী হয়, 400 মিটার রান 2 মিনিট সময় থাকে। আর ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রেও 400 মিটার রান 1 মিনিট 40 সেকেন্ড, ওকে। সো এটা হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আর এই ক্ষেত্রে মেথড অফ রিক্রুটমেন্ট যেটা হবে সেটা হলো প্রিলিমিনারি হচ্ছে 200 মার্কস, যেটা হয় সব সময়। এখানে কাট অফ তোমরা ধরে রাখো, মানে যে ভ্যাকান্সি রয়েছে 141 মানে 50 প্লাস তোমাদের মিনিমাম রাখতেই হবে, মিনিমাম। এই ছিল ডিটেল যাবতীয়, সবাই তোমরা দেখে নিয়েছো। এবার নিজের সেরাটা দিয়ে প্রিপারেশন, প্রপার স্ট্র্যাটেজি বানিয়ে শুরু করে দাও, কারণ কম্পিটিশন খুব টাফ হবে, এটা বলার কোনো মানে অপেক্ষা রাখে না। সো নিজের মতো করে বেস্ট স্ট্র্যাটেজি বানিয়ে প্রিপারেশন স্টার্ট করো, ওকে। এখন থেকে শুরু করে দাও, আর সময় নষ্ট করবে না, সময় খুব কম। স্টাডি প্লাস ফিজিক্যাল দুটোকেই একসাথে প্যারালি চালাও, কারণ দুটোই এখন মানে তোমাদেরকে ওভারকাম করে পেরিয়ে আসতে হবে, ওকে। সবাইকে অল দ্য বেস্ট। নতুন সার্কুলার বেরিয়েছে, সবাই আশা করি খুশি হয়েছো এবং সবাই চাকরি পাবে। সবাই তো পাবে না, বাট যারা ডিজার্ভ করো, ট্রাস্ট, যারা ডিজার্ভ করো না, যারা প্রপার স্ট্র্যাটেজি বানিয়ে মেহনত করবে, মানে স্মার্টলি মেহনত যারা করবো না, তোমরা কিন্তু অবশ্যই ডিজার্ভ করো এবং তোমরা পাবেও, বলছি। সো জান প্রাণ লাগিয়ে দিয়ে লেগে পড়ো, আর কোনো দিকে না তাকিয়ে পুরো মানে এক্সামের পুরো প্রসেস শেষ না হওয়া পর্যন্ত সময়টা শুধু তোমার। প্রয়োজনে টিউশন কমিয়ে দাও, যে কাজগুলো করছিলে কাজের প্রেশার কমিয়ে দাও, দিয়ে ফোকাস করো পড়াতে, ওকে। চাকরি তোমরা পাবে। সো ভিডিওটা এখানে ক্লোজ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই একসাথে ফুল মানে স্ট্র্যাটেজি বানিয়ে প্রিপারেশন স্টার্ট করো। বাই, ওকে।